স্বাগতম আপনাকে। আমি শুভদীপ। আজ আমি আপনাদের শোনাতে চলেছি একদম নতুন একটি বাংলা অডিও স্টোরি। যদি গল্প শুনে ভালো লাগে তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও অনেক রোমাঞ্চকর ও রহস্যময় গল্প আসছে শুধুমাত্র আপনার জন্য। চলুন শুরু করি আজকের গল্প। অশুভ ছায়ার গ্রাম শিবপুর। পশ্চিম বাংলার অন্তর্গত ছোট্ট এক গ্রাম, নাম শিবপুর। চারদিকে ধূসর পাহাড় আর শাল সেগুনের ঘন বন দিয়ে ঘেরা গ্রামটি দিনের বেলাতেও যেন ছায়ার চাদরে ঢাকা পড়ে থাকে। গ্রামের মাঝ বরাবর বয়ে গেছে সরু এক নদী, যার জল সারা বছরই কালচে লাল। গ্রামবাসীরা বলে নদীটির নাম রক্তস্রোত। কোনো এক অদ্ভুত কারণে এ জলের রং এমন। শিবপুরে অদ্ভুত সব কিংবদন্তি প্রচলিত। এখানকার বয়স্করা রাতে দরজার ফাঁক দিয়ে বাতাস ঢুকতে দেয় না, কারণ বিশ্বাস করা হয় রাতের বাতাসে অশুভ ছায়ারা ঘুরে বেড়ায়। শিবপুরের দিনগুলো সাধারণ। চাষবাস, গরু মোষ চড়ানো আর হাট বাজার নিয়ে চলে মানুষজনের জীবন। কিন্তু রাত নামলেই গ্রামটা যেন পাল্টে যায়। দিনের সেই সরল মুখগুলো ভয়ে বিকৃত হয়ে ওঠে। সন্ধ্যা নামলেই গ্রামের পথে পথিক বিরল। দরজা জানালা শক্ত করে আটকানো থাকে। চারদিক অন্ধকারে ঢেকে গেলে কুকুরের হাউকার, পেঁচার ডানা ঝাপটানি আর দূরে শ্মশানের আগুনই শুধু জানা দেয় যে শিবপুর এখন অন্য কারো। কিছুদিন ধরে গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। শুরু হয়েছিল ছোট ছোট প্রাণী দিয়ে। মুরগি, ছাগল, এমনকি দু একটা কুকুরও গভীর রাতে তাদের অর্ধেক খাওয়া দেহ মেলে বাড়ির আঙিনায়। কেউ ঠিক বুঝতে পারছিল না এর পেছনে কে বা কি আছে। ধীরে ধীরে ঘটনাগুলো ভয়ঙ্কর হতে শুরু করল। এক রাতে গ্রামের এক বৃদ্ধা ধনপতি বুড়ি অদ্ভুতভাবে মারা গেলেন। প্রতিবেশীরা জানায় মাঝরাতে তারা তার বাড়ি থেকে তীব্র চিৎকার শুনেছিল। ভোরে গিয়ে দেখা গেল বুড়ি শুয়ে আছেন খাটে। মুখ যেন ভয়ে জমে গেছে, চোখ দুটো বিস্ফারিত, আর শরীরের রক্ত যেন কোথাও উধাও। শিবপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। লোকেরা বলাবলি শুরু করল, এটা কোনো সাধারণ মৃত্যু নয়। গ্রামে বহুরূপী পিশাচিনী এসেছে। পিশাচিনী, যে নাকি মানুষের রূপ ধরে গ্রামে ঢুকে পড়তে পারে। এক এক সময়ে এক এক চেহারা। কারু বউ, কারু মেয়ে, কারু দিদির ছদ্মবেশে হাজির হয়ে মানুষকে ডেকে নিয়ে যায়, আর তারপর রক্ত শুষে খেয়ে ফেলে। প্রথমে অনেকে গুজব ভেবে উড়িয়ে দিল, একের পর এক মৃত্যুতে গুজব সত্যি হয়ে দাঁড়ালো। এক কিশোরী, মধুবালা, হঠাৎ এক সন্ধ্যায় হারিয়ে গেল। সারা রাত গ্রাম ঘেটে তার হদিশ মেলেনি। ভোরে নদীর ধারে মিলল তার দেহ। মুখটা অদ্ভুতভাবে বিকৃত, শরীরের রক্ত শূন্য। গ্রামের মানুষজন আতঙ্কে ভেঙে পড়ল। কেউ খেতে পারছে না, কেউ ঘুমোতে পারছে না। বাচ্চারা কান্নাকাটি করছে, বড়রা পরামর্শ করতে করতে দিশেহারা। অনেকেই বলছে এটা মানুষের সাধ্যের বাইরে। ঠিক তখনও গ্রামের মুন্ডপাড়ার দীনেশ ঘোষ প্রস্তাব দিল, আমাদের ডাকতে হবে কালো গুনিনকে। একমাত্র সেও পারে এই অভিশাপ তাড়াতে। কালো গুনিন, গ্রাম বাংলার অচেনা অথচ ভয়ঙ্কর এক নাম। অনেকে তাকে ভয় পায়, আবার কেউ কেউ তাকে একমাত্র রক্ষাকর্তাও মনে করে। বলা হয় কালো গুনিনের জন্ম হয়েছিল রুদ্রাক্ষের তান্ত্রিক বংশে। তার চোখ দুটো অস্বাভাবিক কালো, কণ্ঠস্বর কর্কশ, আর শরীর জুড়ে আছে অজস্র গোপন তাবিজ ও চিহ্ন। সে শ্মশানে থাকে। শ্মশানই তার সাধনার স্থান। জীবিত অমর, ভূত প্রেত, ডাইনি, পিশাচিনী সব কিছুই নাকি সে দেখতে পায়। খবর পাঠানো হলো কালো গুনিনের কাছে। 2 দিন পর শিবপুরে প্রবেশ করল সে। মাথায় সাদা চুল, গায়ে কালো আলখাল্লা, হাতে একটি লম্বা বাঁশের লাঠি, যার মাথায় লাল কাপড় বাঁধা। তাকে দেখে গ্রামের লোকজন একসাথে জড়ো হলো। কারো ভয়, কারো আশা। গুনিন চুপচাপ চারপাশ তাকিয়ে দেখল। নদীর জলে কালচে লাল প্রতিফলন, শ্মশানের আগুনের ধোঁয়া, বাতাসে কেমন অস্বাভাবিক শীতলতা। তারপর গুনিন গম্ভীর গলায় বলল, আমি বুঝতে পারছি এই গ্রামে সাধারণ ভূত নয়,
এসেছে এক বহুরূপী পিশাচিনী। মানুষ রূপ নিয়ে এরা থাকে। যাকে তোমরা আপনজন ভেবে গ্রহণ করছো, সেই হতে পারে তোমাদের সর্বনাশের কারণ। শিবপুর জুড়ে একটা অদ্ভুত কাঁপন বয়ে গেল। চারদিকে পেঁচার ডাক, দূরে শ্মশানের আগুন জ্বলে উঠল। কালো গুনিন দাঁড়িয়ে রইল গ্রামের মাঝখানে, হাতে লাঠি, চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। শিবপুর গ্রাম যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল, কবে আসবে সেই রাত্রি যখন বহুরূপী পিশাচিনীর সঙ্গে কালো গুনিনের প্রথম মুখোমুখি সংঘর্ষ হবে। নিশির ডাক ও প্রথম রক্তপাত। শিবপুরে কালোগুনিনের আগমন গ্রামবাসীর মনে আশার আলো জাগালেও আতঙ্ক একেবারেই কাটেনি, কারণ গ্রামে প্রচলিত অদ্ভুত ঘটনাগুলো দিনকে দিন বেড়েই চলেছিল। গুনিন প্রথম দিনই সবার সামনে বলেছিল, এই পিশাচিনীকে পরাস্ত করা সহজ নয়, তার রূপ বদলানোর ক্ষমতা আছে। সে তোমাদের চোখের সামনেই আপনজন সেজে দাঁড়িয়ে থাকতে পারে। সুতরাং ভরসা রেখো না কাউকে, বিশ্বাস রেখো কেবল তোমার ঈশ্বরে আর আমার মন্ত্রে। গ্রামের মানুষজন তার কথায় শিউরে উঠেছিল। কেউ কেউ ভয়ে আবারও বলতে শুরু করল, যদি গুনিনও তাকে সামলাতে না পারে। কিন্তু বাকিরা দৃঢ় কণ্ঠে বলল, না, কালো গুনিন এসেছে মানেই আশা আছে। সেই রাতে গ্রাম যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। গুনিন বলল সে শ্মশানের কাছেই ধ্যান করবে। তার মতে অশুভ শক্তি সবসময় শ্মশানকেই আপন করে নেয়। তাই শ্মশানের আগুনের পাশে বসে থাকতে থাকতে সে রাতভর মন্ত্র জপ করল। বাতাসে ধূপ গন্ধ ছড়িয়ে পড়ল, কিন্তু সেই গন্ধের ভেতরেও এক অদ্ভুত কাঁচা গন্ধ ভেসে এলো, যেন রক্ত আর পচনের মিশ্রণ। গ্রামের ভেতরে বাড়িঘর সব বন্ধ, কারোর জানালা খোলা আছে কিনা বোঝা কঠিন। হঠাৎ মাঝরাতে হাহাকার ভেসে এলো, করুণ এক নারী কণ্ঠ, যেন কারোর ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে। বাঁচাও, হরে কেউ আমাকে বাঁচাও। সবাই ঘর থেকে মাথা বের করল, কিন্তু কেউ সাহস পেল না বাইরে বেরোতে, কারণ তারা সবাই জানে এ কণ্ঠস্বর মানুষের হলেও আসলে তা মানুষের নয়। কালোগুনিন দ্রুত লাঠি হাতে এগিয়ে গেল, তার চোখে তীব্র আগুন। সে চিৎকার করে বলল, বাইরে এসো না, এ হলো নিশির ডাক। যে সাড়া দেবে সে আর ভোর অবধি বাঁচবে না। কিন্তু গ্রামের দক্ষিণ পাড়ার এক যুবক, নাম গোবিন্দ, সে তার মাকে খুঁজে পাচ্ছিল না। সেই কণ্ঠস্বর শুনেই সে ভেবেছিল এ তার মায়ের ডাক। সমস্ত সতর্কবাণী উপেক্ষা করে সে ছুটল বাঁশবনের দিকে। ভোরবেলা যখন লোকজন খুঁজতে বেরোলো, দেখা গেল গোবিন্দ নেই, তার মায়েরও হদিশ নেই। কেবল বাঁশবনের মধ্যে এক টুকরো রক্তমাখা শাড়ি পড়ে আছে, আর মাটির ওপরে ছড়িয়ে আছে কিছু তাজা রক্তের দাগ। মেয়েরা আঁতকে উঠল, পুরুষরা একে অন্যর মুখ চাওয়াচাওয়ি করল, কিন্তু গুনিন সেই শাড়ি হাতে তুলে নিয়ে গম্ভীর গলায় বলল, এটা কোনো মানুষের কাজ নয়, এটা সেই পিশাচিনীর খেলা। সে মানুষের কণ্ঠ ধার করে আপনজনের ছদ্মবেশে ডাকে, আর যেই তার পিছু নেয় সে রক্ষা পায় না। রাত নামতেই গুনিন লাঠি হাতে ধূসর বনের ধারে দাঁড়ালো। বাতাস হাহাকার করছে, শিয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ বাঁশঝাড়ের ভিতর থেকে বেরিয়ে এলো এক নারী, লম্বা চুল, সাদা শাড়ি, মুখটা দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে গ্রামমুখ হয়ে এগোতে লাগলো। হঠাৎ সে থিমে দাঁড়িয়ে, আর তার মুখ থেকে ভেসে এলো অদ্ভুত এক হাসি। গুনিন, তুমি ভেবেছ আমাকে থামাতে পারবে? গুনিন লাঠি মাটিতে ঠুকে মন্ত্র পড়তে শুরু করল। ওম রিম কালিকায় নম, ওম হোম ফট। নারীর মুখ মুহূর্তেই বিকৃত হয়ে উঠল, চোখ দুটো রক্তলাল, দাঁতগুলো নম্বার ধারালো। এক ঝলকেই বোঝা গেল এ আর মানুষ নয়, এই হলো বহুরূপী পিশাচিনী। গুনিন তার দিকে লাঠি তাক করে আগুনের মন্ত্র পড়ল। মুহূর্তে লাঠির মাথার কাপড় জ্বলে উঠল। লাল আগুনে পিশাচিনী চিৎকার করে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। গ্রামবাসী ভয়ে আর বিস্ময়ে হতবাক হয়ে গেল। কেউ চোখের সামনেই দৃশ্য বিশ্বাস করতে পারছিল না। সেই রাতে আর কোনো ঘটনা ঘটল না, কিন্তু সকালের আলোতেও শিবপুরে যেন অন্ধকারই রয়ে গেল, কারণ গোবিন্দ আর তার মা আর কখনোই ফিরল না। গ্রামের লোকেরা কাঁপতে কাঁপতে বলল, এভাবে যদি চলতে থাকে তাহলে শিবপুর গ্রামে কেউ বাঁচবে না। কালোগুনিন সবাইকে একত্র করে বলল, এ কেবল শুরু,
বহুরূপী পিশাচিনী তার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবে। যদি তাকে থামাতে হয় তাহলে আমাকে জানতে হবে তার আসল রূপ ও উৎস কোথায়। তোমরা কেউ কিছু লুকিয়ে রেখো না, শিবপুরের অতীতের মধ্যেই এই রহস্য লুকিয়ে আছে। লোকজন একে অন্যের দিকে তাকালো। মনে হলো যেন সবাই কিছু না কিছু জানে, কিন্তু কেউ মুখ খুলতে চাইছে না। গুনিন চোখ সরু করে চারপাশে তাকালো। তার মনে হলো শিবপুর গ্রামের ভেতরেই কেউ আছে যে পিশাচিনীকে আহ্বান করেছে। আর সত্যিটা যতক্ষণ না বেরোচ্ছে, গ্রাম থেকে মৃত্যু আর আতঙ্ক দূর হবে না। এইভাবেই শিবপুরে প্রথম নিশির ডাক ও পিশাচিনীর মুখোমুখি হলো কালো গুনিন। কিন্তু লড়াই তো সবে শুরু। যা আসছে তা আরও ভয়াবহ। ধূসর বন ও লুকোনো মন্ত্রলিপি। শিবপুরের মানুষজন দিন দিন ভয় আর আতঙ্কের জালে জড়িয়ে পড়ছিল। কালো গুনিনের আগমন সাময়িক স্বস্তি দিলেও রাতের অদ্ভুত ঘটনাগুলো যেন ক্রমশ গ্রাস করে ফেলছিল গোটা গ্রামটিকে। দ্বিতীয় রাতে সেই ভয়াবহ নিষিদ্ধাকের ঘটনার পর থেকে গ্রামবাসী বুঝে গিয়েছিল পিশাচিনী শুধু শিকার করছে না, সে আসলে গ্রাম ধ্বংস করতেই এসেছে। গুনিন সেদিন সকালে গ্রামের মন্দিরের সামনে সবাইকে ডেকে বলল, এই বহুরূপী পিশাচিনীর মূল উৎস খুঁজে না পেলে আমি তাকে ধ্বংস করতে পারব না। সে কেবল মানুষ হত্যা করে না, সে মানুষের আত্মাও গ্রাস করে। আর এ শক্তি সাধারণত প্রাচীন কোনো অভিশাপ থেকে জন্মায়। তাই আমাকে তোমাদের গ্রামের অতীত জানতে হবে। গ্রামের প্রবীণেরা একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগল। শেষে বুড়ো হরিশ্চন্দ্র দাঁড়িয়ে বলল, গুনিন, সব কথা আমরা জানি না, তবে শুনেছি আমাদের শিবপুর গ্রাম একসময় ছিল অভিশপ্ত। এই গ্রামের দক্ষিণ প্রান্তে যে ধূসর বন আছে, ওখানেই বহু বছর আগে ঘটেছিল ভয়ঙ্কর এক ঘটনা। সেই ঘটনার পর থেকেই বনটিকে কেউ ছুঁতে সাহস করে না। কালো গুনিনের চোখে কৌতূহল ঝলসে উঠল। সে বুঝতে পারল রহস্যের সূত্র ধূসর বনেই লুকিয়ে আছে। সেদিন সন্ধ্যার আগেই গুনিন তার লাঠি হাতে, কাঁধে ঝোলা নিয়ে ধূসর বনের দিকে রওনা দিল। তার সঙ্গে যেতে চাইল কয়েকজন যুবক, কিন্তু গুনিন তাদের থামিয়ে দিল। তোমরা ভয় পেও না, আমার সঙ্গে এ পথে মানুষের যাওয়া উচিত নয়। এ পথের অশুভতা সাধারণ মানুষ সহ্য করতে পারবে না। ধূসর বনের গা ঘেঁষে দাঁড়ালে বোঝা যায় এর ভেতরে যেন সূর্যের আলো ঢোকে না। গাছগুলো অদ্ভুতভাবে মোটা আর বাঁকানো, তাদের ডালগুলো জড়িয়ে আছে মৃত মানুষের হাতের মতো। ভেতরে ঢুকতেই এক অস্বাভাবিক গন্ধ নাকে এলো, কাঁচা রক্ত, ধূপ আর পচা কাঠের মিশ্রণ। গুনিন পা বাড়ালো। প্রতিটি পদক্ষেপেই মাটির নিচে যেন অদ্ভুত কিছু নড়াচড়ার শব্দ। চারিদিকে হু হু করে বাতাস বইছে, অথচ বন জুড়ে একটিও পাতার শব্দ নেই। বনের গভীরে হঠাৎই দেখা দিল একটি প্রাচীন অশ্বত্থ গাছ। গাছটির গোড়ায় ছড়িয়ে আছে অগণিত খুলি ও হাড়গোড়। দেখে মনে হচ্ছিল বহু মানুষের মৃত্যু হয়েছে এই অশ্বত্থ তলার কাছে। গুনিন হাতজোড় করে চোখ বন্ধ করল, তারপর মন্ত্রপাঠ শুরু করল। মুহূর্তে বাতাস ভারী হয়ে উঠল। গাছের ছায়ার নিচে মাটির ভেতর থেকে ভেসে উঠল অদ্ভুত শব্দ, কান্না, আর্তনাদ আর মাঝে মাঝে ভয়াবহ হাসি। হঠাৎ গাছের কাণ্ডে ভেসে উঠল কিছু অক্ষর, রক্তলাল রঙে লেখা, শিবপুরের বিশ্বাসঘাতকতার শাস্তি হল অভিশাপ। আমি ফিরে আসব, আমি ফিরে আসব। গুনিন এগিয়ে গিয়ে হাত রাখতেই সেই অক্ষরগুলো ছাই হয়ে ঝরে পড়ল, আর তার ঝোলার ভেতর থেকে একটি পুরনো তালপাতার পুঁথি বেরিয়ে এলো, যেন অশ্বত্থ গাছই তাকে উপহার দিল। পুঁথিটি খুলে দেখতেই গুনিন হতবাক হয়ে গেল। ভেতরে লেখা রয়েছে এক নারীর গল্প। সেই নারী একসময় শিবপুর গ্রামেরই বাসিন্দা ছিল। তাকে ডাইনি বলে অপবাদ দিয়ে গ্রামবাসীরা জীবন্ত পুড়িয়ে মেরেছিল শ্মশানে। মৃত্যুর আগে সে শপথ নিয়েছিল, যারা আমাকে বিশ্বাসঘাতকতা করেছে তাদের রক্ত আমি শুষে নেব। আমার ছায়া এই শিবপুর গ্রামে চিরকাল থাকবে।
গুনিনের চোখে ঝলসে উঠল আগুন। সে বুঝতে পারল এই বহুরূপী পিশাচিনী আসলে সেই নারী যার মৃত্যুর সঙ্গে সঙ্গে অভিশাপ জন্মেছিল, আর সেই অভিশাপের রূপই এখন গ্রামের ওপর নেমে এসেছে। গুনিন পুঁথিটি পড়তে পড়তেই হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ ভেসে এলো। গাছের ডাল থেকে নামল অদ্ভুত সব ছায়া। তারপর ধীরে ধীরে অশ্বত্থতলার সামনে ভেসে উঠল সেই নারী, মুখ আগুনে পোড়া, চুল ছেঁড়া, আর চোখ দুটোতে অদ্ভুত আলো। সে হেসে উঠল, অবশেষে তুমি আমার কাহিনী জেনেছ গুনিন। তবে কি তুমি ভেবেছ আমাকে থামাতে পারবে? আমি কেবল এক রূপে নই, আমি শত রূপে। তুমি যখনই মনে করবে আমাকে বন্দী করেছ, আমি তখনই অন্য রূপে শিবপুরকে ধ্বংস করব। গুনিন গম্ভীর গলায় উত্তর দিল, তুমি যত রূপেই আসো না কেন, আমি তোমাকে শ্মশানের আগুনেই বিলীন করব। নারী হা 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 করে হেসে টেসে মিলিয়ে গেল, কিন্তু তার হাসির প্রতিধ্বনি বনের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হতে লাগল। ধূসর বন থেকে বেরিয়ে আসার সময় গুনিনের মুখ গম্ভীর হয়ে উঠেছিল। সে জানত পিশাচিনীর উৎস খুঁজে পেলেও তাকে দমন করা সহজ নয়। তার ক্ষমতা অশুভ অভিশাপ থেকে জন্মানো, আর সেই অভিশাপকে ছিন্ন করতে হলে তাকে গ্রামবাসীর অন্ধকার ইতিহাস প্রকাশ করতে হবে। শিবপুরে তখনও ভোরের আলো ফোটেনি। কুয়াশার চাদরে ঢাকা চারদিক। মনে হচ্ছিল পুরো গ্রাম যেন এক অচেনা স্বপ্নের ভেতর বন্দী হয়ে পড়েছে। আগের রাতের আতঙ্ক এখনো মানুষের বুকের ভেতর গাথা। নদীর ধারে কিশোরী দোলনের লাশ পাওয়ার পর থেকেই গ্রামবাসী বুঝতে পেরেছিল এটা কেবল একটা দুর্ঘটনা নয়, এটা কোনো অশুভ শক্তির কাজ। কালো গুনিন সারা রাত মন্ত্রপাঠ করে আগুন জ্বালিয়ে রেখেছিলেন শ্মশানের এক কোণে। ভোরে এসে গ্রামবাসী তাকে ঘিরে দাঁড়ালো। তাদের চোখে ভয়, অবিশ্বাস আর সামান্য আশার আলো। গুনিন ঠাকুর, পিশাচিনীকে কি বশ করতে পারবেন? এক বৃদ্ধ জিজ্ঞাসা করল। কালো গুনিন মৃদুস্বরে বললেন, সে এখন মানুষের ভেতর ঢুকে গেছে। তোমরা চিনতে পারবে না। পিশাচিনী রূপ পাল্টাতে জানে। কারো মা, কারো মেয়ে, কারো স্ত্রী হয়ে সে তোমাদের ভেতরেই হাঁটবে। এই কথায় শিবপুরে আরো ভয় ছড়িয়ে পড়ল। কে বন্ধু আর কে শত্রু তা বোঝা যেন অসম্ভব হয়ে দাঁড়ালো। সেই দিন দুপুরের দিকে গ্রামে হঠাৎই এক অপরিচিতা যুবতী দেখা দিল। শাড়ি পরে, মাথায় ওড়না টেনে সবার কাছে বলল সে নাকি পাশের গ্রাম থেকে এসেছে, ঝড়ে ঘর ভেঙে গেছে, আশ্রয় চাই। তাকে দেখে প্রথমে কারো সন্দেহ হয়নি। চেহারাটা শান্ত, চোখ দুটো কেমন যেন নিরীহ। কিন্তু কালো গুনিন দূর থেকে তাকিয়ে তার শরীরের ছায়া লোয়াঘ করলেন। সকালের আলোয় দাঁড়িয়েও মাটিতে স্পষ্ট ছায়া পড়ছে না। গুনিন কপালে হাত ঠেকালেন। তিনি বুঝলেন এটাই সেই বহুরূপী পিশাচিনী। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে কিছু প্রকাশ করলেন না, কারণ জানতেন গ্রামবাসী আতঙ্কিত হলে নিজেদের মধ্যে হানাহানি শুরু করবে। তিনি কেবল মৃদুস্বরে বললেন, এ মেয়েটাকে সাবধানে রেখো। রাত নামার পর ছায়া দেখো। যদি ছায়া অদৃশ্য হয় তবে বুঝবে কথাটা শেষ করতে হলো না। গ্রামের মানুষ চুপ করে গেল। রাতে মেয়েটি যখন উঠোনে বসেছিল, চাঁদের আলোয় সত্যিই দেখা গেল তার ছায়া নেই। সঙ্গে সঙ্গে কয়েকজন চেঁচিয়ে উঠল, ওই তো, ওই পিশাচিনী। মেয়েটি ভয়ানক হেসে উঠল, আর সেই হাসির শব্দে যেন মাটি কেঁপে উঠল। এক ঝটকায় সে নিজের রূপ পাল্টে নিল। চোখ লাল, দাঁত তীক্ষ্ণ, শরীর জুড়ে কালো ধোঁয়ার মতো ছায়া। গ্রাম অন্ধকারে ডুবে গেল। হঠাৎই মশাল নিভে গেল। বাতাসের ঝাপটায় খড়ের ছাউনি ভেঙে পড়তে লাগলো। পিশাচিনী হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল মানুষের দিকে। এক কিশোরকে আঁকড়ে ধরল সে। ঠিক সেই মুহূর্তে কালো গুনিন বজ্রকণ্ঠে মন্ত্রপাঠ শুরু করলেন। তার কণ্ঠে আগুনের মতো শব্দ, হাতে রুদ্রাক্ষমালা। তিনি মাটিতে গুঁড়ো ছড়ালেন, ভস্মস্ত্র। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মাটিতে আগুনের বৃত্ত জ্বলে উঠল, আর কিশোরটিকে ছেড়ে দিতে বাধ্য হলো পিশাচিনী।
কিন্তু এই যুদ্ধে গুনিন বুঝলেন সে একা নয়। গ্রামের ভেতরে কেউ তাকে ডেকে এনেছে, কারণ পিশাচিনী স্রেফ ঘুরে বেড়ানো অশরীরী নয়, তার উপস্থিতির পেছনে সব সময় এক মানসিক শক্তি থাকে, এক ডাকা মানুষ থাকে। পিশাচিনী হঠাৎ মিলিয়ে গেল, শুধু শোনা গেল দূরের বন থেকে হাসির প্রতিধ্বনি। গ্রামের মানুষ আতঙ্কে গুনিনকে ঘিরে ধরল। গুনিন বললেন, সে এখানে তোমাদেরই কারোর ডাকে এসেছে। তোমাদের মধ্যেই আছে বিশ্বাসঘাতক। যতদিন না তাকে খুঁজে পাও, ততদিন শিবপুরে শান্তি আসবে না। এই কথার পর সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগলো। কারো মুখে নীরবতা, কারো চোখে আতঙ্ক। অশুভ ছায়া এবার শুধু বাইরে নয়, শিবপুরের ঘরেও ঢুকে পড়ল। রক্তচন্দ্রের ভয়াবহ রাত। শিবপুরে দিন যতই এগোতে লাগল, আতঙ্ক ততই গভীর হল। গ্রামে এখন সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকায়। কে পিশাচিনীকে ডেকেছে, কে বিশ্বাসঘাতক, এই প্রশ্ন যেন সবার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। কিন্তু আসল ভয়ঙ্কর মুহূর্তটা এসে হাজির হল পূর্ণিমার রাতে, যেদিন আকাশে উঠল রক্তচন্দ্র। সেই রাতটা ছিল অন্যরকম। আকাশে বিশাল গোল চাঁদ উঠল, কিন্তু তার আলো সাদা নয়, গাঢ় লালচে রঙে পুরো গ্রাম রঙিন হয়ে উঠল। মনে হচ্ছিল আকাশ থেকে রক্ত ঝরে পড়ছে। শিশুরা ভয়ে কেঁদে উঠল, গৃহস্থরা দরজা জানলা বন্ধ করে আগুন জ্বালিয়ে রাখল। কালো গুনিন আগেই সতর্ক করেছিলেন, রক্তচন্দ্রের রাতে পিশাচিনী তার পূর্ণ শক্তি পায়। আজ যদি তাকে রোখা না যায়, শিবপুর আর থাকবে না। শ্মশানের পাশে গুনিন একটা বৃত্ত এঁকেছিলেন। আগুনের প্রদীপ আর ভস্য ছড়িয়ে রেখেছিলেন চারপাশে। তার হাতে রুদ্রাক্ষমালা, চোখে লালচে দীপ্তি। তিনি জানতেন আজকের লড়াই হবে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। রাত বাড়তেই শোনা গেল অদ্ভুত শব্দ। কখনো কুকুর একসঙ্গে চেঁচিয়ে উঠছে, কখনো ঝিঁঝি পোকার আওয়াজ হঠাৎ থেমে যাচ্ছে। হাওয়া বইছিল অস্বাভাবিক তীব্রতায়, যেন কারো অদৃশ্য নিঃশ্বাস ঘাড়ের কাছে এসে লাগছে। হঠাৎই গাছপালার ভেতর থেকে বেরিয়ে এলো অদ্ভুত ছায়ারা। তারা মানুষ নয়, আবার পুরোপুরি ভূতও নয়। মনে হচ্ছিল মাটির ধুলো, ধোঁয়া আর রক্ত একসঙ্গে মিশে আকার নিয়েছে। এরা ছিল পিশাচিনীর দাসদল, যাদের কাজ গ্রামকে দখল করা। গ্রামবাসীরা চেঁচিয়ে উঠল, গুনিন ঠাকুর বাঁচান! গুনিন বজ্রকণ্ঠে মন্ত্রপাঠ শুরু করলেন, ওম কালী কালী মহাকালী কালিকায়ে নমঃ। মন্ত্রের শক্তিতে প্রদীপের শিখা কয়েক গুণ বড় হয়ে উঠল। আগুনের বৃত্ত থেকে আলো বেরিয়ে এসে ধোঁয়ার ছায়াগুলোকে ছুঁয়ে দিল। একে একে তারা চিৎকার করে মিলিয়ে গেল, কিন্তু তাদের জায়গায় হঠাৎই এক ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হল। হা 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 হা। গুনিন, আজ তুই মরবি। এবার পিশাচিনী নিজেই দেখা দিল। সে আর মানুষের ছদ্মবেশে নেই। তার চোখে লাল আগুন, চুলগুলো সাপের মতো নড়ছে, দাঁত তীক্ষ্ণ, জিভ লম্বা, শরীর থেকে ধোঁয়ার মতো কালো কুণ্ডলি বেরোচ্ছে। তার কণ্ঠে হাজার নারীর কান্না মিশে আছে, আবার হেসে উঠলে মনে হয় বজ্রপাত হচ্ছে। সে গর্জে উঠল, এই গ্রাম আমার। যারা এক সময় আমাকে মেরেছিল, তাদের বংশ আমি শেষ করব। আজ রক্তচন্দ্রের রাতে তোমাদের কারো রক্ষা নেই। এ কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ল। পিশাচিনী এক ঝটকায় কয়েকজন গ্রামবাসীকে টেনে নিল আকাশে। চিৎকার করতে করতে তারা নিঃসার হয়ে মাটিতে পড়ল। কেউ কেউ একেবারেই অদৃশ্য হয়ে গেল, শুধু রক্তমাখা মাটি রয়ে গেল। গুনিন মন্ত্র পাঠ করে ভস্য ছুড়লেন তার দিকে। ভস্য স্পর্শ করতেই পিশাচিনীর শরীর থেকে ধোঁয়া কাঁপতে লাগল। সে কেঁপে উঠল, কিন্তু থামল না, বরং গর্জে উঠল, তুই আমার শক্তি জানিস না গুনিন! এক ঝটকায় সে কালো গুনিনের দিকে আগুন ছুড়ল। গুনিন ভস্যের রেখা দিয়ে আগুন ঠেকালেন, কিন্তু তার কপালে ঘাম জমল। তিনি জানলেন এটা স্রেফ শুরু। হঠাৎ গুনিন লক্ষ্য করলেন ভিড়ের ভিতর এক চেনা মানুষ মৃদুস্বরে মন্ত্র জপছে।
গ্রামেরই কেউ গোপনে পিশাচিনীকে সাহায্য করছে। সেই বিশ্বাসঘাতকই তাকে শিবপুরে ডেকেছে। গুনিন চিৎকার করে উঠলেন, থামো, তোমার মধ্যেই আছে পিশাচিনীর দাস। গ্রামবাসীরা চারদিকে তাকিয়ে খুঁজতে লাগল, কিন্তু ততক্ষণে বিশ্বাসঘাতক মিলিয়ে গেছে ভিড়ের মধ্যে। এই বিভ্রান্তির সুযোগে পিশাচিনী আবার আক্রমণ চালালো। রক্তচন্দ্র এখন আরো লাল হয়ে উঠেছে। আলোয় পুরো শিবপুর যেন রক্তে ভেসে যাচ্ছে। গুনিন মাটিতে দাঁড়িয়ে 2 হাতে আকাশের দিকে তুলে মন্ত্রপাঠ শুরু করলেন। ওং হ্রিং কানী, ওং হ্রিং কালিকা, রক্ষা করো, রক্ষা করো। চারপাশে আগুনের স্তম্ভ উঠল। পিশাচিনী কেঁপে উঠল, কিন্তু সে পিছু হটল না। এক ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হল। আগুন বনাম অন্ধকার, মন্ত্র বনাম অভিশাপ, গুনিনের আত্মশক্তি বনাম পিশাচিনীর প্রতিশোধ। যুদ্ধ চলতে চলতে গ্রামের ঘরবাড়ি ভেঙে পড়তে লাগল। মানুষ চাচিয়ে উঠল, কেউ ডেউড়ে পালালো, কেউ মাটিতে পড়ে কাঁদতে লাগল। শেষ মুহূর্তে কালো গুনিন বুঝলেন, এই লড়াই কেবল শক্তির নয়, এটা ইতিহাসের। পিশাচিনীর অতীত, গ্রামের অন্যায় আর কারো বিশ্বাসঘাতকতা মিলিয়েই তৈরি হয়েছে আজকের এই অভিশাপ। রক্তচন্দ্রের আলোয় দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করলেন, শিবপুরকে রক্ষা করতেই হবে, যেভাবেই হোক। কিন্তু প্রশ্ন থেকে গেল, তিনি কি পারবেন, নাকি শিবপুর রক্তে ভেসে যাবে? শিবপুরের অভিশাপ। রক্তচন্দ্রের ভয়ঙ্কর রাত কেটে যাওয়ার পর শিবপুরে নেমে এলো এক নিস্তব্ধ ভোর। কিন্তু সেই ভোর ছিল না শান্তির, বরং মৃত মানুষের আর্তনাদে ভরা। উঠোনে, গলিতে, ধান ক্ষেতের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল লাশ। কারো শরীর অর্ধেক গলে গেছে, কারো চোখ উপড়ে নেওয়া হয়েছে, আবার কারো গলায় অদ্ভুত দাগ, যেন অদৃশ্য শিকল টেনে নিয়ে শ্বাসরোধ করেছে। গ্রামের বাতাস তখনও কাঁদছিল, পাখিরা ডাকছিল না, গরুগুলো গোয়াল ঘরে শিকল টেনে চিৎকার করছিল। শিশুরা ভয়ে মায়েদের আঁকড়ে ধরে বসেছিল। শিবপুর যেন আর আগের মতো গ্রাম রইল না, এখন সেটা অভিশপ্ত ভূমি। কালো গুনিন সেই রাতের যুদ্ধের পর শ্মশানের ধারে ভস্মবৃত্তের মধ্যে বসেছিলেন। তার চোখ লাল, কপালে ঘাম জমে শুকিয়ে গেছে। রুদ্রাক্ষমালা এখনো হাতে, কিন্তু শক্তি যেন ক্ষীণ হয়ে এসেছে। তিনি জানতেন, এই লড়াই কেবল শুরু। তিনি ধীরে ধীরে বললেন, পিশাচিনীকে সাময়িকভাবে রুখতে পেরেছি, কিন্তু সে আজও অমর। যতক্ষণ না তার জন্মের কারণ জানা যাচ্ছে, তাকে ধ্বংস করা সম্ভব নয়। গ্রামবাসীরা একে অপরের দিকে তাকালো। সবাই চুপ, কিন্তু ভেতরে ভেতরে আতঙ্কে কাঁপছে। অবশেষে একজন সাহস করে জিজ্ঞাসা করল, গুনিন ঠাকুর, তার জন্মের কারণ কি? গুনিন চোখ বন্ধ করলেন। মন্ত্র পাঠ করতে করতে তিনি সেই প্রাচীন কাহিনী দেখলেন, যা গ্রামবাসীরা ভুলে গিয়েছিল, কিন্তু যার পাপ এখন ফিরে এসেছে। শিবপুরে বহু বছর আগে ছিল রূপসী নামে একটা মেয়ে। দরিদ্র ঘরের হলেও সে ছিল সুন্দরী, নিরীহ আর সবার প্রিয়। কিন্তু গ্রামের ধনীদের চোখে তার সৌন্দর্য ছিল লোভের বস্তু। এক ধনী জমিদারের ছেলে তাকে লোভ দেখিয়ে প্রতারণা করে নিচের আস্তানায় নিয়ে যায়। রূপসী রাজি না হলে তাকে হত্যা করা হয়। কিন্তু মৃত্যুর আগে সে কেঁদে কেঁদে প্রতিজ্ঞা করেছিল, যারা আমার রক্ত ঝরালো তাদের বংশ আমি শেষ করব। আমার কান্না হবে এই মাটির কান্না। তার মৃতদেহকে নদীর ধারে ফেলে দেওয়া হয়। কোনো দাহক্রিয়া হয়নি। আর সেই অসম্মানিত আত্মাই আজ বহুরূপী পিশাচিনী হয়ে ফিরে এসেছে। কালো গুনিন মাটিতে হাত রাখলেন। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। শিবপুর শুধু গ্রাম নয়, এটা রক্তের অভিশাপ। তোমাদের পূর্বপুরুষদের পাপের জন্য আজকের প্রজন্ম শাস্তি পাচ্ছে। যতক্ষণ না সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত হচ্ছে, পিশাচিনীকে বিধে রাখা যাবে না। এই কথা শুনে গ্রামবাসী ভেঙে পড়ল। কেউ কেঁদে বলল, আমাদের দোষ কি গুনিন ঠাকুর? আমরা তো কাউকে হত্যা করিনি। বনিন শান্তস্বরে বললেন, অন্যায় যদি মাটি সয়, তার প্রতিশোধ নেয় সময়। তোমরা সেই সময়ের সন্তান।
কিন্তু গুনিন জানতেন কেবল অতীত নয়, বর্তমানেও কেউ এই অভিশাপকে জাগিয়ে তুলেছে। সেই অদৃশ্য বিশ্বাসঘাতক এখনো গ্রামে আছে। পিশাচিনী তার শক্তি পাচ্ছে ওই মানুষটির কাছ থেকে। তিনি ঘোষণা করলেন, যে এই অভিশাপকে আহ্বান করেছে সে এখন আমাদের মধ্যে আছে। সে প্রকাশ না হলে গ্রাম বাঁচবে না। গ্রামবাসী আরও আতঙ্কিত হলো, একে অপরকে সন্দেহ করতে লাগলো। কারো চোখে অবিশ্বাস, কারো মুখে দোষারোপ। শিবপুরের মাটিতে এবার শুধু ভয় নয়, বিভাজনও জন্ম নিল। সেদিন রাতে কালো গুনিন একা বেরোলেন শ্মশান ঘাটের দিকে। চাঁদের আলোয় তিনি দেখলেন নদীর ঘাটে একটা পুরনো অশ্বত্থ গাছের শিকড়ের নিচে অদ্ভুত দাগ। সেখানে কেউ কালো রক্ত ছড়িয়ে দিয়ে মন্ত্র লিখেছে। গুনিন বুঝলেন এই শ্মশানেই পিশাচিনীকে ডাকা হয়েছে। তিনি ভস্য নিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। হঠাৎই বাতাস থেমে গেল, আকাশে বজ্রপাত হলো। অশ্বত্থ গাছের ফাঁক থেকে মেয়েলি হাসি শোনা গেল। তুই খুঁজে পেয়েছিস গুনিন, কিন্তু আমাকে থামাতে পারবি না। আমি রূপসী, আমি অভিশাপ। গুনিন ভস্য ছুড়ে দিলেন। মন্ত্র পাঠে গাছের নিচ থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়ার ভেতর থেকে এক ক্ষীণাকৃতি মেয়ের মুখ দেখা গেল। অশ্রু ভরা চোখ, কিন্তু ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সেই রাতের পর গ্রামে ভয় আরও বেড়ে গেল। কেউ গুনিনকে বিশ্বাস করল, আবার কেউ বলল, গুনিন ঠাকুরই সব আনছেন। উনি তো মন্ত্র পড়েন, আগুন জ্বালান, হয়তো উনি সব ঘটাচ্ছেন। এই সন্দেহের আগুনে গ্রামবাসীরা দ্বিভাজিত হয়ে গেল। একদল গুনিনকে রক্ষাকর্তা মানল, আরেক দল তাকে শত্রু ভাবতে শুরু করল। গুনিন জানতেন এটাই পিশাচিনীর আসল শক্তি। সে ভয় আর অবিশ্বাস দিয়ে মানুষকে মানুষ বিরোধী করে তোলে। শিবপুর এখন শুধু আতঙ্কগ্রস্ত গ্রাম নয়, এটা অভিশাপের মাটিতে দাঁড়িয়ে থাকা একটা যুদ্ধক্ষেত্র। পিশাচিনী রূপসী প্রতিশোধের আগুনে জ্বলছে। বিশ্বাসঘাতক এখনো ধরা পড়েনি। গ্রামবাসীরা বিভক্ত হয়ে পড়েছে, আর কালো গুনিন একাই দাঁড়িয়ে আছেন শ্মশান ঘাটে, যেখানে ভস্য, আগুন আর অশুভ ছায়া মিশে তৈরি করছে এক চূড়ান্ত যুদ্ধক্ষেত্র। তিনি চোখ বন্ধ করে প্রতিজ্ঞা করলেন, এই অভিশাপ ভাঙতেই হবে, নয়তো শিবপুরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। শিবপুরের চূড়ান্ত যুদ্ধ। শিবপুর গ্রামের ওপর অন্ধকার নেমে এসেছে। পূর্ণিমার চাঁদ যেন রক্তের মতো লাল। আকাশে কালো মেঘ জমে উঠেছে। চারিদিকে শ্মশানের শীতল বাতাস বইছে। গ্রামের মানুষ ভয়ে ঘরে তালা মেরে বসে আছে, কিন্তু জানে আজকের রাতেই শিবপুরের ভাগ্য নির্ধারণ হবে। কালো গুনিন নিজের কুটির থেকে বেরিয়ে এসেছেন। তার চোখে অদ্ভুত জ্যোতি, হাতে লোহার ত্রিশূল, কোমরে ঝোনানো ঝাড়ফুঁক তাবিজ। চারদিকে লাল রক্তচন্দনের রেখা টেনে তিনি মাটিকে মন্ত্রে সুরক্ষিত করছেন। দূরে শিবপুরের পুরনো বটগাছের নিচে জমে উঠছে অশুভ শক্তি, সেই বহুরূপী পিশাচিনী। সে আজ ভিন্ন রূপে, কখনো কিশোরী, কখনো বৃদ্ধা, কখনো কালো ছায়া হয়ে সে গ্রামের মাটিকে কাঁপিয়ে তুলছে। তার হাসি শীতল স্রোতের মতো শিরদড়া বেয়ে বয়ে যাচ্ছে। কালো গুনিন মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওম ক্ষুদ্র ক্ষুদ্রী ভদ্রিনী পিশাচিনী, আজ তোর রক্তে তোর বিনাশ। বাতাস কেঁপে উঠল, চারিদিক যেন গর্জন করে উঠল। পিশাচিনী হঠাৎ করেই শূন্যে উঠে দাঁড়াল। তার হাত থেকে আগুন বেরোতে লাগল। এক মুহূর্তে গ্রাম ঘিরে আগুনের দেয়াল তৈরি হলো। ঘরের ভেতর থেকে গ্রামের মানুষরা চিৎকার করে উঠল, গুনিন ঠাকুর, আমাদের রক্ষা করুন। গুনিনীর চোখে তখন কোনো ভয় নেই। তিনি নিজের রক্ত দিয়ে একটি যজ্ঞ কুণ্ড তৈরি করলেন। লাল রক্তে যখন মন্ত্র লেখা হলো, তখন চারিদিকে বজ্রপাত শুরু হলো। আকাশ যেন দগ্ধ হয়ে উঠল। পিশাচিনী আকারে আকারে বদলে যাচ্ছে। কখনো ডানা মেলে বিশাল পাখি, কখনো দাঁত বের করে ভয়ঙ্কর নারী। কিন্তু গুনিনের মন্ত্রের আঘাতে তার দেহ কাঁপতে শুরু করল। তিনি উচ্চারণ করলেন চূড়ান্ত মন্ত্র, ওম ওম হ্রং বটুক ভৈরব, ওম রুদ্র, ওম কালী, অশুভ শক্তি বিনাশ হোক।
যজ্ঞকুণ্ড থেকে বেরিয়ে এলো একটি অগ্নিশিখা। সেই শিখা পিশাচিনীর দেহে গিয়ে আঘাত করতেই তার আর্তনাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। গ্রাম কেঁপে উঠল, নদীর জল উল্টো স্রোতে বইতে লাগল। পিশাচিনী অগ্নিতে দগ্ধ হতে হতে শেষবারের মতো চিৎকার করে উঠল, কালো গুণিন, তোকে আমি শেষ করিনি, আমার ছায়া থেকে যাবে। অগ্নিশিখায় তার দেহ ছাই হয়ে গেল, কিন্তু শূন্যে এক কালো ছায়া ঝুলে থেকে গেল। গুণিন ক্লান্ত শরীরে মাটিতে বসে পড়লেন, কিন্তু গ্রামের মানুষ ধীরে ধীরে বেরিয়ে এসে তার পায়ের কাছে প্রণাম করল। শিবপুর রক্ষা পেল। তবুও গুণিনের মনে ভয়, ছায়াটা এখনো আছে, সেটা যদি আবার কোনোদিন রূপ নেয়, শিবপুরকে আবারও রক্তের স্রোতে ভাসাতে পারে। এইভাবেই শিবপুর গ্রামে বহুরূপী পিশাচিনীর আতঙ্কের অবসান হল। কিন্তু গুণিন জানতেন এটা চূড়ান্ত সমাপ্তি নয়।